Assalamu alaikum. Welcome you all to a new lesson with Nurujjaman arranged by English Aid Thakurgaon. And today we are going to learn class number 5 of preposition. আজকে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে প্রেপোজিশনগুলো বোঝার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটিতে আপনারা আরো খুব সুন্দরভাবে আরো বেশি সুন্দরভাবে প্রেপোজিশনগুলো বুঝতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই ডায়াগ্রামের মাধ্যমে। আমরা জানি যে অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। তো আগের ক্লাসগুলোতে নিশ্চয়ই অনেকটাই আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা আরো ডায়াগ্রামের মাধ্যমে আরো জিনিসটা ক্লিয়ার হবে। অন মানে কোনো কিছু লেগে থাকবে, তখন আপনি অন ব্যবহার করতে পারবেন। অ্যাবাভ আপনি ব্যবহার করতে হবে তখনই যখন সেটার স্থিতি থাকবে, মানে স্থির অবস্থায় থাকবে। আর কোনো জিনিস আপনার উপরে আছে, কোনো কিছুর উপরে আছে, সেখানে আপনি ইউজ করবেন। যদি ওভার ইউজ করেন তাহলে সেটার গতি থাকতে হবে, যদি অ্যাবাভ ইউজ করেন তাহলে সেটার স্থিতি থাকতে হবে। এখন আরেকটা জিনিস বলছি আমি যে অ্যাবাভ আমরা ওভার ইউজ করি। এই যে দেখেন, ব্রিজের ক্ষেত্রে এবং রুফের ক্ষেত্রে আমরা ওভার ইউজ করছি। এটা কি ইউজ করছি? ওভার। এখানে আমার অ্যাবাভ ইউজ করার কথা ছিল, কারণ ব্রিজ এবং ছাদ তো গতি অবস্থায় থাকে না, স্থিতি অবস্থা থাকে। তাহলে আমার অ্যাবাভ ইউজ করার দরকার ছিল। অনেকে প্রশ্ন করতে হলে এখানে অ্যাবাভ হচ্ছে কেন? এই সংলগ্নতা যদি না থাকে তাহলে আমি ওভার ইউজ করতে পারবো, অ্যাবাভ ইউজ করতে পারবো। যদি সংলগ্ন হয়ে যায়, দেখেন দুই দিকে কিন্তু সংলগ্ন আছে, এই সংলগ্ন থাকার কারণে আপনাকে ওভার ইউজ করতে হবে। আমি এখানে বলছি স্থিতি হবে কিন্তু সংলগ্ন না হয়ে, নিচে সংলগ্ন না হয়ে, হ্যাঁ, উপরে যদি স্থিতি বা স্থির অবস্থা থাকে তখন আপনি অ্যাবাভ ইউজ করবেন। আবার যদি নিচে সংযোগ থাকে, দুই দিকে সংযোগ বা চারিদিকে সংযোগ থাকতে হবে, হ্যাঁ, সেখানে আপনি ওভার ইউজ করবেন। তারপর আসলো অনের আরেকটা সিমিলার প্রেপোজিশন, সেটা অন টু। এটাকে আমি গতি অবস্থা দেখেছি। এখানে দেখেন যে রাউন্ড আমি করে দিয়েছি কিছু কিছু প্রেপোজিশনে, সেগুলো স্থিতি বোঝাবে এবং এই অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা গতি বুঝিয়েছি। অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা গতি বুঝিয়েছি। তাহলে এখানে দেখেন এই অন টু কিন্তু গতি। আমরা জানি টু একটা গতি সংক্রান্ত প্রেপোজিশন। এটাকে অন করার জন্য আমরা টু দিলাম, মানে এটাকে গতিশীল করে দিলাম। তাহলে এখানে আসে কি হবে? অন হবে। তার আগে যে মানে গতিশীল অবস্থাটা ছিল সেই অবস্থাটাকে বলছে অন টু বা আপন। অন টু মানে কোনো কিছুর উপরে, আপন মানে কোনো কিছুর উপরে। যেমন হি ইজ কিপিং দ্য পেন অন টু দ্য টেবল, সে টেবিলের উপরে কলমটি রাখছে। হি জাম্পড আপ অন দ্য টেবল, সে টেবিলের উপরে জাম্প দিল। তো দেখেন সেগুলো গতি অবস্থা থাকার কারণে অন টু বা আপন হচ্ছে। অন করার জন্য, হ্যাঁ, সেখানে আমরা এই প্রেপোজিশনটাকে গতিশীল অবস্থায় রাখতেছি অন করার জন্য। তারপর টু এবং টুয়ার্ডস, এটাও একটা গতি সংক্রান্ত প্রেপোজিশন। আমি যদি বলি যে আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, আমি কলেজে যাচ্ছি আর আমি কলেজের দিকে যাচ্ছি। আমি কলেজে যাচ্ছি, আমি কলেজের দিকে যাই। তাহলে এটার নির্দিষ্ট গতি থাকবে, হ্যাঁ, গন্তব্যও থাকবে। আর এটার গতি থাকবে কিন্তু গন্তব্য থাকবে না, দিকে। আর ইনটু, আপনারা জানেন যে কোনো কিছু ভিতরে থাকলে সেটাকে ইন বলছি এবং সেটাকে টু দিয়ে আমরা গতিশীল করে ফেললাম। তাহলে ইনটু, কোনো কিছু ভিতরে প্রবেশ করছে এবং সেটা গতিশীল অবস্থায় রয়েছে, হ্যাঁ, তখন আমি ইনটু কথাটা ইউজ করবো। যেমন দ্য বয় ইজ কামিং ইনটু দ্য রুম, ছেলেটি রুমের মধ্যে আসছে। হি ইজ কিপিং দ্য পেন ইনটু হিজ পকেট, সে কলমের পকেটের ভিতর কলমটি রাখছে। তারপর আসলো আউট। আউটকে আমরা স্থিতি এবং গতি দুটোর ক্ষেত্রে ব্যবহার করব। হি ইজ সিটিং আউট অফ দ্য রুম, সে রুমের বাহিরে বসে আছে। হি ইজ গোয়িং আউট, হ্যাঁ, হি ইজ গোয়িং আউট, সে বাহিরে চলে যাচ্ছে। হি ইজ সিটিং আউট, সে বাহিরে বসে আছে, স্থির অবস্থায় আছে। আবার হি ইজ গোয়িং আউট, সে বাহিরে চলে যাচ্ছে।
তো আউটের কথাটা আমরা এভাবে ব্যবহার করব। এবার চলে আসলো আউট অফ। আউট অফ, আউট অফ গতি এবং স্থিতি দুটোর ক্ষেত্রেই ব্যবহার করব। হি ইজ সিটিং আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে বসে আছে। হি ইজ সিটিং আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে বসে আছে। হি ইজ গোয়িং আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে চলে যাচ্ছে। সে রুমের বাইরে বসে আছে, সে রুমের বাইরে চলে যাচ্ছে। তাহলে এটা গতি, আর এটা গতি নয়, এটা স্থিতি ছিল যে হি ইজ সিটিং আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে বসে আছে। অথবা দ্য কার ইজ আউট অফ দ্য রুম, হ্যাঁ, গাড়িটি রুমের বাইরে রয়েছে। এবার নিয়ার এবং বিসাইড, নিয়ার মানে কাছে, বিসাইড মানে পাশে। তাহলে হি ইজ সিটিং নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের পাশে বসে আছে। তারপর আসলো বিসাইড, বিসাইড আমি দিলাম হি ইজ সিটিং বিসাইড মি, হ্যাঁ, অথবা হি ইজ বিসাইড মি, হি ইজ নিয়ার মি, হি ইজ বিসাইড মি, সে আমার কাছেই আছে, সে আমার পাশেই আছে। আবার দেখেন, কোনো কিছু থেকে একটা জিনিস থেকে আরেকটা জিনিস ঘটা, যে এখান থেকে আরেক জায়গায়। আপনি কোথা থেকে এসছেন? ওয়ার ফ্রম, আম ফ্রম ঢাকা, আম ফ্রম ঠাকুরগাঁও। এই যে থেকে কথাটা আসলে আমরা ফ্রম কথাটা ইউজ করব, এবং এটা গতি আমরা করে দিয়েছি এখানে। হি ইজ কামিং ফ্রম দ্য রুম, সে রুমের মধ্য থেকে আসছে, অথবা সে রুম থেকে আসছে। হি ইজ কামিং ফ্রম দ্য রুম, হি ইজ কামিং ফ্রম দ্য রুম, সে রুম থেকে আসতেছে আর কি, আসছে। তারপর এখানে আমরা ইউজ করব আন্ডার, বিনিথ। আন্ডার, বিনিথ কোনো কিছুর নিচে যদি হয়, যেমন দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে। অথবা দ্য ম্যান ইজ বিনিথ দ্য ট্রি, লোকটি গাছের নিচে। আপনি চুজ আইদার ওয়ান, যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, দ্য ম্যান ইজ বিনিথ দ্য ট্রি। আবার এই বিনিথকে আমরা গতি সংক্রান্ত প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, যে হি ইজ গোয়িং বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচ দিয়ে চলে গেল। হি ইজ গোয়িং বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচ দিয়ে চলে গেল। এবার আসলো আমরা ডাউন এবং আপ, এগুলো গতি সংক্রান্ত প্রেপোজিশন। হি ইজ কামিং ডাউন, সে নিচে আসতেছে। হি ইজ গোয়িং আপ, সে উপরে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ডায়াগ্রামের প্রেপোজিশন। আশা করি আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের সকল ডাউট ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। তো পরের ক্লাসগুলোতে আরও চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। বি ফাইন, কিপ ফাইন। আসসালামু আলাইকুম।